চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এক মাসেই শনাক্ত বেড়েছে 3 গুণ। টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকি মুক্ত নন কেউ। এটা একটা ভেরিয়েন্ট ভাইরাস, যাদের হয়ে গেছে, যাদের হয় নাই, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা ভ্যাকসিন নেয় নাই, সবাই এখন ঝুঁকির মধ্যে ধরে নিতে হবে। জনসমাগম বন্ধের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মাস্ক পরা, দূরে থাকা, অযথা জনসমাবেশকে এড়িয়ে চলা, এই 3টি বিষয় যদি একসঙ্গে কাজ করে তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে নতুন করে লকডাউন। শুধু আমরা বাংলাদেশি ব্যবসায়ী না, সকল ব্যবসায়ী ফ্রান্সের ক্ষতিগ্রস্ত। আমাদের যে বাঙালি পাড়ার ব্যবসা, সেটা সবার মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসছে, ব্যবসায়িকভাবে অনেক প্রভাব পড়তেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিসিবির কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে, অবশ্যই আমি সেটা হতেও চাইবো এবং আমি জানি যে আই উইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবি। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড সভাপতি হতে চান সাকিব। বললেন টেস্ট খেলতে চাননি তিনি, বিসিবির এমন বক্তব্যের ভিত্তি নেই। নেপালের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। ভারত চীনের আধিপত্য কমাতে পণ্যবাহী রেল চালুর উদ্যোগ। এ মাসেই হতে পারে বাণিজ্য চুক্তি। সংজ্ঞা অনুযায়ী এখনই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে বাংলাদেশে। মাত্র 1 মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বাড়ার বিষয়টি তারই প্রমাণ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতির বিপরীতে অবস্থান নেয়ার কারণেই এই অবস্থা বলে মনে করছেন তারা। টিকা নেয়া কিংবা হার্ড ইমিউনিটি গড়ে উঠলেও করোনার নতুন ধরন থেকে কেউই ঝুঁকিমুক্ত নন বলেও মত তাদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। শনাক্তের 1 বছরের মাথায় দেশে আবারও নতুন করে চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা। যদিও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারো। পুরোদমে চলছে মিছিল, মিটিং, সভা, সমাবেশ, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এবছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখে একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল 8 জনের, সেখানে ঠিক 1 মাস পর 19 মার্চ মৃত্যু হয়েছে 18 জনের। একইভাবে হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যার রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ, আর শনাক্ত বেড়েছে 3 গুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞান ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারও মহা সংকটে পড়তে যাচ্ছে দেশ। প্রপোর্শন অফ পজিটিভিটি কেম ডাউন টু 2.5 এবং সেটা এখন বেড়ে অনেক উপরে উঠে গেছে, 5-এর উপরে উঠে গেছে। তাহলে এখন বাই ডেফিনেশন এটাকে সেকেন্ড ওয়েভ বলা যায়। এটা একটা ভেরিয়েন্ট ভাইরাস, যাদের হয়ে গেছে, যাদের হয় নাই, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা ভ্যাকসিন নেয় নাই, সবাই এখন ঝুঁকির মধ্যে ধরে নিতে হবে। সবকিছু যে চলছে, এটা হচ্ছে আমরা বিজ্ঞানের বিপরীতে অবস্থান নিয়ে আসি। আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না, আমরা যারা নীতি নির্ধারক, যে আমাকে এটা কমাতে হবে, নাইলে আমার হাসপাতালের উপর চাপ বেড়ে যাবে, অনেক বেশি রোগী মারা যাবে। টোটাল লকডাউন না হলেও একদম লার্জ কংগ্রিগেশন যেগুলা, ওগুলাতে যদি বন্ধ রাখা যায় তাইলে কিছুটা সংক্রমণ কমতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে ব্রিটেনের নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে দেশে 16 জনের দেহে। সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে জনসমাগম বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা। সংক্রমণের ঊর্ধ্বগতি যদি এভাবে চলতে থাকে তাহলে ক্ষেত্র বিশেষে কিন্তু এগুলোকে কমিয়ে ফেলতে হবে, কলেবর ছোট করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে যে মানুষের স্বাস্থ্য তথা জনস্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাস্ক পরা, দূরে থাকা, অযথা জনসমাবেশকে এড়িয়ে চলা, এই 3টি বিষয় যদি একসঙ্গে কাজ করে তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এছাড়া জনসমাগম কমাতে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ দেশটির 16টি অঞ্চলে জারিকৃত লকডাউনের প্রথম দিন কিছুটা ঢিলে ঢালাভাবে শেষ হয়েছে। লকডাউনের প্রভাব পড়েছে বাঙালি পাড়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। ক্রেতা সমাগম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিস সহ ফ্রান্সের 16টি ডিপার্টমেন্টে মাসব্যাপী যে লকডাউন আরোপ করা হয়েছে তার প্রথম দিন কিছুটা ঢিমেঢালাভাবে সম্পন্ন হয়েছে। আর লকডাউনকৃত বাসিন্দারা 10 কিলোমিটারের মধ্যে বের হলে সাথে অ্যাটাস্টেশন রাখার যে বাধ্যবাধকতা ছিল তা
তুলে নেওয়া হয়েছে। তবে তাদের ব্যবহারকৃত ডোমিসিল কিংবা ঠিকানার একটি অ্যাটাস্টেশন সাথে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এবারের লকডাউনে আগের মতো কঠোরতা এখনো লক্ষ্য করা যায়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আগের মতো তৎপর হতে দেখা যায়নি। লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট, পার্ক, লেকপার্ক সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষকে জড়ো হতে দেখা গেছে। লকডাউনের প্রভাব পড়েছে বাঙালিপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তাদের ক্রেতা উপস্থিতি কমে যাওয়ায় লোকসানের দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। শুধু আমরা বাংলাদেশি ব্যবসায়ী না, সকল ব্যবসায়ী ফ্রান্সের ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এত ক্ষতিগ্রস্ত, জানি না আমাদের ভবিষ্যতে কি অবস্থা হবে বা কি হবে। আমাদের যে বাঙালি পাড়ার ব্যবসা সেটা সবার মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসছে, ব্যবসায়িকভাবে অনেক প্রভাব পড়তেছে। আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা আরও বাড়াবে যাতে করোনার সংক্রমণ রোকা যায়, এমন প্রত্যাশাই করছেন সবাই। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। সকালের সময়ে আরও থাকছে। স্থিতিশীল দেশের ভোগ্যপণ্যের বাজার, আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমার প্রভাব, রমজানের আগে দাম কমায় সাধারণ মানুষের স্বস্তি। খুব কাছেই আকর্ষণীয় এক বাজার, অথচ সামান্য কিছু কৌশলের অভাবেই সেখানে রাজত্ব করছে ভারত আর চীন। বলছি নেপালের কথা। সুযোগ থাকলেও দেশটির সঙ্গে বাণিজ্য এখন আটকে আছে মাত্র কয়েক মিলিয়ন ডলারের। সরকার বলছে এই মাসের মধ্যেই হবে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। চেষ্টা চলছে মোহনপুর সীমান্ত দিয়ে নেপালে রেল চালুরও। যদিও ব্যবসায়ীরা বলছেন শুল্ক করের বাধা না কাটলে বাড়বে না আঞ্চলিক বাণিজ্য। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটা বাজারে বিক্রেতাদের মধ্যে কেউ পণ্য বেচে বিনা শুল্কে, আর কেউ 10 থেকে 20% শুল্কে। এক্ষেত্রে শুল্কবিহীন দোকানেই ছুটবেন ক্রেতা। ঠিক এমনই অবস্থা বাংলাদেশ নেপাল বাণিজ্য সম্পর্কের। অবস্থানগত সুবিধার পুরো ফায়দা বাংলাদেশ নিতে পারছে না একমাত্র শুল্ক বাধাতেই। মূলত পর্যটনের ওপর ভর করে গড়ে ওঠা নেপাল এখনও বেশ পিছিয়ে কৃষি উৎপাদন আর শিল্পায়নে। এখানেই আধিপত্য ভারত আর চীনের। ব্যবসায়ীরা বলছেন বিশেষ বাণিজ্য চুক্তি আর পণ্যভিত্তিক কৌশল গ্রহণ ছাড়া পরিবর্তন হবে না প্রেক্ষাপট। থেকে কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে মোটরসাইকেলকে এর মধ্যে ইনক্লুড করুন। এটা বাংলাদেশ সরকারের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ থেকে নেপালে অনেক কিছু যাওয়ার আছে, যেখানে চাইনিজ প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট একচেটিয়া নেপালের মার্কেটে করে যাচ্ছে। বাট বাংলাদেশ থেকে একসময় আমরা রপ্তানি করতাম, এখন কিন্তু ট্যারিফ ব্যারিয়ারের কারণে ওগুলোকে করা যাচ্ছে না, প্লাস নন ট্যারিফ ব্যারিয়ার তো রয়েছেই। একমত অর্থনীতিবিদরাও। তারা বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় আঞ্চলিক বাণিজ্যে প্রভাব খাটাতে পারছে না বাংলাদেশ। ইকোনমিক প্রসপারিটির জন্য যে এত একটা চমৎকার সুযোগ এবং টুলস, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশের যে মার্কেটটা সেটা সঠিক এবং সম্পূর্ণ ব্যবহার কিন্তু আমরা করতে পারছি না। যদিও নেপাল নিয়ে আসার কথাই শোনাচ্ছেন বাণিজ্যমন্ত্রী। শুধু চুক্তি নয়, অগ্রগতি হয়েছে দেশটিতে পণ্যবাহী রেল চালুতেও। কথা চলছে, ট্রেড এগ্রিমেন্ট হবে, সেটা আমরা খুব আশাবাদী এই মাসে হতে পারে। মোহনপুর থেকে রেলওয়ে কার্গো দিয়ে নেপালে যাওয়া যেতে পারে, সেটা একটা প্রাথমিক ছিল। এবার একটা লেটার অফ এক্সপ্রেশন আমাদের সই হওয়ার সম্ভাবনা প্রচুর। স্বাধীনতার পর বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয় নেপাল। ঠিক 50 বছর পর ঢাকায় আসছেন দেশটির রাষ্ট্রপতি। তাই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এই সফরকে গুরুত্বের সঙ্গেই দেখছে সব পক্ষই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। রাজশাহীতে আমের মুকুলে পোকার আক্রমণ, ভালো ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা, কীটনাশক দেওয়ার পরামর্শ। মার্কেটে বুকিং রেট কমার পাশাপাশি হঠাৎ করে চাহিদা নিম্নমুখী হওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তেল, চিনি, ছোলা, পেঁয়াজের দাম কেজিতে এক সপ্তাহে কমেছে 2 থেকে 3 টাকা। তবে অন্য সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের জটিলতা এখনও কাটেনি বলে দাবি ব্যবসায়ীদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যানজট। রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের সরবরাহ বাড়তে থাকায় এই পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা।
গত 6 মাসের বেশি সময় ধরে বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তেলের দাম কমেছে 2 থেকে 3 টাকা। ভোজ্য তেল সয়াবিন যেটা বলি আমরা, এটা কেজি প্রতি 2 টাকা কমেছে। এটা যদি বাজারে সরবরাহ ঠিক না থাকে তাহলে রেডি বাজারটা বেড়ে যাবে। ভোজ্য তেলের মতো অবস্থা ছিল চিনির বাজারও, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারও এখন অনেক কম, সেই হিসাবে সবাই একটু ভয় পাচ্ছে যে আন্তর্জাতিক বাজার যদি আরো কমে যায় তাহলে চিনি বাজার আরো কমতে পারে। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলার। চলতি বছর এই ছোলার দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 57 টাকা। ছোলা বাজার স্থিতিশীল আছে। গত বছরের তুলনায় এবছর ছোলা আপনার এই প্রায় মাল বেশি আসছে। আমার মনে হয় এভাবে বাজার রমজান মাসে এভাবে থাকবে। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য বাজারে আসায় কেজিতে অন্তত 3 টাকা করে কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা কমতির দিকে। আশা করি আমরা আগামী রমজান মাসে রমজান এবং রমজান আগে পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,71,000 মেট্রিক টন ছোলা, 4,33,000 মেট্রিক টন ক্রুড অয়েল, 6,52,000 মেট্রিক টন পাম অয়েল এবং 63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আর বন্ডের আওতায় আরও কয়েক লাখ মেট্রিক টন চিনি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী এবার রমজানকে সামনে রেখে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে। সরবরাহ ব্যবস্থা রয়েছে স্বাভাবিক, তাই দাম বাড়ার কোনো শঙ্কা নাই মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই বলছেন ক্যাব। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ভোরে হালকা কুয়াশা থাকায় রাজশাহীতে আমের মুকুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। তার উপর হপার পোকার আক্রমণে ভালো ফলন নিয়ে চিন্তিত তারা। এ অবস্থায় ফল গবেষণার সঙ্গে জড়িত কর্মকর্তারা কীটনাশক প্রয়োগের পাশাপাশি বাগান মালিকদের দিচ্ছেন নানা পরামর্শ। আব্দুল সালামের তোলার ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী অঞ্চলের আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সোনারাঙা মুকুলের গন্ধে মৌ মৌ করছে এখানকার বাতাস। এরই মধ্যে অনেক বাগানে আমের গুটি দানা বাঁধতে শুরু করেছে। তবে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর গেল কয়েকদিন ভোরে হালকা কুয়াশা পড়েছে। প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তনের ফলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। এখন তো মুকুল এসেছে, আমরা তো যত্ন করছি, বলা যাচ্ছে না কি হবে লাস্ট পর্যায়ে। এখন গুটি আসছে, এখন দেখা যাক কি হয়। মুকুলের গুঠিয়ে হয়েছে, যেগুলো নাইঘর গুঠিয়ে কমপ্লিট হয়ে গেছে, ফুলটা জড়িয়ে দিচ্ছে। তাল্লা ভর সাহেবের আমের ফলন ভালো আছে। এছাড়া পোকার আক্রমণ দুশ্চিন্তায় ফেলেছে আম বাগান মালিকদের। অনেক মুকুল ঝরে গেছে, আরও পোকামাকড় আছে। কয়েকদিন কুয়াশার কারণে যে আমের মুকুলটা নষ্ট হয়ে গেছে, এখন ভালো ফলনের জন্য আমরা খুব চিন্তিত। এই অবস্থায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। মুকুল পূর্ণাঙ্গভাবে ফুটে গেছে এবং মোটামুটি পলিনেশন অনেকটা কমপ্লিট। কিছুদিনের মধ্যে গুটিও তৈরি হয়ে যাবে এবং বাকি মুকুল এমনিতে ঝরে যাবে। এটা নিয়ে এখন আর টেনশনের কিছু কারণ নেই। শুধু যদি রোগের উপদ্রব খুব বেশি যদি না দেখে তাহলে আর স্প্রে দেওয়ার কোনো দরকার নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। 1 মাসে শনাক্ত বেড়েছে 3 গুণ। টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকিমুক্ত নন কেউ, বলছেন বিশেষজ্ঞরা। জনসমাগম বন্ধ। বিসিবির কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে, অবশ্যই আমি সেটা হতেও চাইবো এবং আমি জানি যে আই উইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবি। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড সভাপতি হতে চান সাকিব, বললেন টেস্ট খেলতে চাননি তিনি। বিসিবির এমন বক্তব্যের ভিত্তি নেই। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।